নরেন্দ্র মোদী বলেছিলেন ইসবার 400 পার, 400 তো দূরস্থান 300 ছুঁতে পারছে না বিজেপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা, আপনাকে জিজ্ঞেস করব আজকে আলোচনাটা মূলত যে বিষয়টা নিয়ে, যে বিজেপি আগেরবার 2019 সালের নির্বাচনে 303টা সিটে একাই জয়লাভ করেছিল, এবারে দেখা যাচ্ছে 250 ছুঁতে পারছে না, বেশ বেগ পেতে হচ্ছে। কেন এমনটা হলো? তার একটা মুখ্যত কারণ যেটা, সেটি কিন্তু হচ্ছে যে ক্যাপ্টেন, এটা ক্যাপ্টেনের দায় অনেকটা। এই কারণে এটা ঠিক যে একটা দল নির্বাচনে লড়াই করে, কিন্তু বিজেপি নরেন্দ্র মোদীকে নিয়ে যে রাজনীতিটা গত 10 বছর ধরে করছে, সেটি হচ্ছে যে 11 জন প্লেয়ার মাঠে নামবে ঠিকই, কিন্তু একজন খেললেই ওদের সবকিছু ওরা পার করে ফেলবে আর কি। এই ধারণাটা বিজেপিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে নরেন্দ্র মোদী তিনি দলের সম্পদ থেকে একটা সময় গিয়ে বোঝায় পরিণত হয়ে গেছেন। এটা হয়তো নরেন্দ্র মোদী নিজে অনুধাবন করেননি, তার দল অনুধাবন করেননি। আমরা বলতে পারি যে খুব সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে মোদী সরকারটা এবং প্রশাসনটাকে যেভাবে চালাচ্ছিলেন, সেটা খানিকটা দাদাগিরি বলে যে শব্দটি বলা হয়, অনেকটা সেই রকম। অর্থাৎ আমি যা বলছি তাই সত্যি, আমি যা বলছি তাই করতে হবে, আমি যদি বলি যে তুমি খেয়েছো তার মানে তুমি খেয়েছো, আমি যদি মনে করি যে তুমি খাওনি তাহলে তোমায় খাবার দেওয়া হবে। এই যে একটা স্বেচ্ছাচারিতার জায়গা, এইটা ভারতবাসী রিজেক্ট করলো। সম্প্রতি লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় একটা খবর বেরিয়েছে যে হিটলারের যিনি প্রচার মন্ত্রী ছিলেন গোয়েবলস, তার নর্থ বার্লিনের বাড়িটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারা আর সংরক্ষণ করতে চায় না, কারণ তার অনেক মেনটেনেন্স কস্ট আছে। ফলে তারা এটা কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিতে চান। এখন এই গোয়েবলস ব্যক্তিটি কে না, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি এই তত্ত্ব নিয়ে এসেছিলেন যে একটি মিথ্যাকে বারে 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 বলে গেলে সেটা মানুষ একটা সময় বিশ্বাস করতে বাধ্য হবে। দুর্ভাগ্যবশত আজকের ভারতবর্ষেও বহু মানুষকে নরেন্দ্র মোদী এইভাবে বোকা বানাতে পেরেছিলেন, কিন্তু মানুষ চিরকাল বোকা থাকেন না। মানুষ চিনতে পেরেছেন এই লোকটিকে, যে ইনি আমাদের অনেকভাবে ধোঁকা দিয়েছেন। সেই ধোঁকার একটা বড় জিনিস হচ্ছে চাকরির যে কথা উনি বলেছিলেন, বছরে 2 কোটি চাকরি হয়নি। মূল্যবৃদ্ধির যে বিষয়, যেটা 2014-এ তিনি মনমোহন সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটি করেছিলেন, যে চরম আর্থিক অবনতি দেশের, আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে প্রত্যেক মানুষ কিন্তু নানানভাবে আর্থিকভাবে মানুষ অত্যন্ত বিপর্যয়ের মধ্যে আছেন। ফলে তিনি যে কথাগুলো বারবার বলার চেষ্টা করেছেন, কখনো রামকে আশ্রয় করে, কখনো হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করে, এইভাবে তিনি একটা ভেসে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু মানুষ যন্ত্রণার জায়গাটা যে জায়গায় পৌঁছে গেছে, তাতে মানুষ বুঝেছে যে আমরা যদি আবার এই ফাঁদে পা দিই, তাহলে পরে আমাদের জন্য অনেক বড় বিপর্যয় অপেক্ষা করছে। ফলে অ্যাকচুয়াল ভারতবর্ষে যেটা হয়েছে, যে বিরোধীরা তারা দীর্ঘদিন ধরে খুব সচেতনভাবে যে চেষ্টাটি তারা করেননি, সেইটা কিন্তু মানুষ উপলব্ধি করেছে যে এই লোকটি আমাদের ঠকাচ্ছেন। অর্থাৎ এই যে 10 বছরের রাজত্ব নিয়ে যে একটা মায়াজাল সৃষ্টি করা হয়েছে, সেই মায়াজালটা সম্পর্কে মানুষ এখন সচেতন। তার একটা রিফ্লেকশন এই ভোটের বাক্সে পড়েছে। এবং এটা নরেন্দ্র মোদীর কাছে, আমি বলবো যে নরেন্দ্র মোদীর কাছে খুব অপ্রত্যাশিত ছিল না। উনি 400 পার বলেছেন, একটা টার্গেট দিয়েছেন এবং মানুষকে ভর্তি খাইয়ে দিয়েছেন যে দেখো 400। বিরোধীরা তাই নিয়ে মেতেছিল যে 400 পার হবে না। 400 পার না হলেও তো ওনার সরকার হতো, কিন্তু উনি জানতেন যে 300 পার করাও খুব কঠিন। সেটা এখন প্রমাণিত হচ্ছে। যে কারণে আমরা যদি নরেন্দ্র মোদীর প্রচারের বিষয়টা যদি আমরা দেখি, তাহলে 22শে জানুয়ারি যখন উনি রাম মন্দির উদ্বোধন করলেন, তার আগে 1.5 মাস ধরে ভারতে একটা বিকশিত ভারত সংকল্প যাত্রা ওনার সরকারের তরফ থেকে করা হলো, যে 10 বছরে উনি কি কি কাজ করেছেন সেগুলো সব তুলে ধরা হলো মানুষের কাছে। ফলে বোঝা যাচ্ছিল যে নরেন্দ্র মোদী হিন্দুত্ব, তার সঙ্গে উন্নয়ন, তার সেই পুরনো প্যাকেজ নিয়ে উনি ভোটের ময়দানে যাবেন। কিন্তু আমরা যদি 16 মার্চ যেদিন ইলেকশন ঘোষণা হলো, উনি তার অনেক আগে থেকে প্রচার শুরু করেছিলেন, কিন্তু 16ই মার্চ থেকে 15ই মে পর্যন্ত 50 দিন হয়। এই 50 দিনে 111টা জনসভা উনি করেছেন। তাতে দেখা গেল যে উনি 25 বার রাম মন্দিরের প্রসঙ্গ এনেছেন,
8 বার মাত্র মোদিজ গ্যারান্টির কথা বলেছেন। এই যে মোদিজ গ্যারান্টি, মোদির গ্যারান্টি, এইটাই তো একটা স্বেচ্ছাচারিতার সবচেয়ে বড় মানে লক্ষণ। একটা মন্ত্রিসভার একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রী থাকেন, কিন্তু মন্ত্রীরা কি সবাই ফেকলু? দলটাও কি তাহলে ফেকলু হয়ে গেল? মোদির গ্যারান্টি কথাটার মানে কি? এটা তো সংসদীয় গণতন্ত্রের জন্য চরম অবমাননা করা একটা বিষয়। এবং প্রচারে আমরা দেখেছি আবকিবার মোদি সরকার বলা হচ্ছে, মোদি সরকার বলা হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো একটা সময় মানুষ উপলব্ধি করতেন না। এটা ঠিক যে ভারতবর্ষের মানুষ সাধারণভাবে একটু নিবেদনমূলক, অর্থাৎ তারা প্রত্যেকেই কারো না কারো প্রতি একটু নিবেদনমূলক। কখনো সেটা ইডিওলজি, কখনো সেটা কোনো দল, কখনো সেটা কোনো ব্যক্তি। কিন্তু একটা সময় গিয়ে মানুষ আবার রিয়ালাইজ করেন যে আমার এই এতটা বেশি নিবেদনমূলক হওয়াটা আমার জন্য ক্ষতিকর হচ্ছে, দেশের জন্য ক্ষতিকর হচ্ছে। নরেন্দ্র মোদী দেখা গেল যে এই 111টি জনসভার মধ্যে মাত্র 8 বার তার মোদিজ গ্যারান্টির কথা বলেছেন। তার কারণ উনি বুঝে গিয়েছিলেন যে মোদির গ্যারান্টি মানুষ গিলছে না। ফলে উনি আবার পুরনো একটা হয় না যে অনেক সময় অসুখ বিসুখের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় ডাক্তার দেখানো হলো, দামি দামি ওষুধ খাওয়ানো হলো, রোগ সারছে না, তখন বাড়িতে কেউ পরামর্শ দেয় যে অমুক টোটকাটা নিয়ে এসো, ওইটাতে কাজ হতে পারে। আমাদের তো ছোটবেলায় এই খাইয়ে আমাদের জ্বর সারানো হতো, এই খাইয়ে আমাদের পেট খারাপ সারানো হতো। নরেন্দ্র মোদী আবার নিয়ে চলে এলেন হিন্দু মুসলমান বিভাজন। উনি 66টা জনসভাতে শুধুমাত্র এর ওপরে ফোকাস করেছেন। এবং উনি জানেন যে কংগ্রেস ওনার একটা মস্ত বড় শক্তি। উনি একদিকে বলে যাচ্ছিলেন কংগ্রেস 40টাও আসন পাবে না, অথচ মানুষকে ভয় দেখাচ্ছিলেন যে কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা দেশের সম্পদ সব মুসলমানদের বিলিয়ে দেবে এবং হিন্দু নারীর মঙ্গলসূত্র সেটাও নিরাপদ নয়। এই ধরনের কথাবার্তা একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে একেবারেই অনাকাঙ্ক্ষিত। কিন্তু উনি, এবং এমন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভারতবর্ষের 14% মতন মুসলিম জনসংখ্যা আছে, তাদেরকে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী কার্যত বহিরাগত বলছেন এবং জনসংখ্যা বৃদ্ধির দায় তাদের ওপর চাপিয়ে দিচ্ছেন। এত নিচু স্তরের মানে নির্বাচনী প্রচার একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে, এটা অনাকাঙ্ক্ষিত। এবং আজকে যে রেজাল্ট হচ্ছে, এটা ঠিক যে সরকার হয়তো নরেন্দ্র মোদী করবেন, কিন্তু ওনার কিন্তু ডানা ভারতবাসী ছেটে দিয়েছেন। আমাদের এখানেই জিজ্ঞেস করবো, আপনি এতক্ষণ ধরে বললেন সে কথাতে বোঝা গেল যে নরেন্দ্র মোদীর অপারগতা, কিন্তু আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করবো যে বিরোধীদের কি কোনো কৃতিত্ব নেই এই জয়ের মধ্যে, যে তারা যে ফলাফল পেল? এখানে যদি জিজ্ঞেস করি যে বিরোধী দলগুলোর কি ভূমিকাটার পিছনে, এবং তার সঙ্গে যদি কিছু নেতার নাম উল্লেখযোগ্য বলে আপনার মনে হয়ে থাকে? না, অবশ্যই বিরোধীদের মানে কিছুটা সাফল্য, কৃতিত্ব তাদের অবশ্যই দিতে হবে। কিন্তু এটা বলতে গিয়ে আমি অবশ্যই বলবো যে 2019 সেই নির্বাচনেই কিন্তু নরেন্দ্র মোদীকে দিল্লির কুর্সি থেকে সরিয়ে দেওয়া যেত। কিন্তু তখন যেটা হলো যে বিরোধীরা যে যার রাজ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে ব্ল্যাক ফ্ল্যাগ দেখালেন, কেউ কিন্তু রেড সিগন্যাল দিয়ে তার এই বিজয় রথ আটকানোর চেষ্টা করেননি। এবারে একটা চেষ্টা হয়েছে, কিন্তু তার মধ্যে অনেক রকম ফাটল, নানান কিছু দেখা গেল যে ভারতবর্ষের মানুষ তারা কিন্তু বিরোধীদের এই যে কি বলবো, নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব, অস্থিরতা, অনৈক্য, এগুলো কোনোটাই তারা কাউন্ট করলেন না নরেন্দ্র মোদীকে সাজা দেওয়ার ক্ষেত্রে। তারা কিন্তু নিজেদের মতো করে সিদ্ধান্ত করেছেন যে এই লোকটি আমাদের জন্য অনেক ক্ষতিকর হচ্ছে। তার মধ্যেও আমি বিরোধী দল হিসেবে অবশ্যই আমি কংগ্রেস এবং ব্যক্তি হিসেবে আমি রাহুল গান্ধীর কৃতিত্বকে স্বীকার করব এই জন্যে যে রাহুল গান্ধীর বিরুদ্ধে বারে বারে একটা অভিযোগ করা হয়েছে যে ওর কোনো কনসিস্টেন্সি নেই, ধারাবাহিকতা নেই। কিন্তু রাহুল গান্ধীর গত 2.5-3 বছরের যে ধারাবাহিকতা, সেটি হচ্ছে উনি টানা বলে গিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং বিজেপি বা RSS এর বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে নীতিগত, আমরা নীতিগত লড়াই করছি। যে কারণে উনি ভারত জোড়ো যাত্রাতে উনি মোহাম্মদ কি দোকান খোলা হ্যায় বলে ডাক দিয়েছিলেন। এইটা উনি করেছিলেন এই জন্যে যে মোদির বিভাজন রাজনীতিটার মোকাবিলা করার জন্য। একজনই দেখুন, নির্বাচনী ময়দানে অনেকে অনেক কথা বলে, কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, এই করব তাই করব, কিন্তু ভোটের আগেও ধারাবাহিকভাবে যদি নরেন্দ্র মোদীকে কেউ এক্সপোজ করার চেষ্টা করে থাকেন, তাহলে কিন্তু যে লোকটিকে অচল পয়সা বলা হচ্ছিল সেই রাহুল গান্ধীকেই কিন্তু আজকে কৃতিত্ব দিতে হবে যে তিনি অন্তত ভারতবাসীকে খানিকটা হলেও দিশা দিয়েছেন যে এই মানুষটিকে চিনতে, যে আপনারা ভোট দিচ্ছেন
কিন্তু আপনারা এই জিনিসগুলো কিন্তু বিবেচনা করে দেখবেন। এই ধারাবাহিকতা আমি বলবো যে এটা অন্য রাহুল, এক ভিন্ন কংগ্রেস, এবং কংগ্রেস এবারের নির্বাচনে যে বড় কাজটি করেছে সব রকম দম্ভের ঊর্ধ্বে তারা সবচেয়ে কম আসনে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 328টি আসনে, এত কম আসনে কংগ্রেস কখনো লড়াই করেনি। অন্য দলের সঙ্গে তারা বোঝাপড়া করেছে। ফলে কৃতিত্ব যদি দিতে হয়, মোদির বিরুদ্ধে অনেকেই লড়াই করেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, তৃণমূল লড়াই করছে, অখিলেশ যাদব লড়াই করছেন, অনেকেই করছেন, কিন্তু সাম্প্রতিক অতীতে যদি আলাদা করে কারো নাম বলতে হয় তবে সেই নামটি কিন্তু অবশ্যই রাহুল গান্ধী। ফলে আমি বলবো যে সব কিছুর শেষে যেটা আমাদের সকলের জন্যই খুব স্বস্তিদায়ক, যে দেশের মানুষ একটা বড় অংশ তারা কিন্তু বুঝেছেন যে বিরোধীরা শতদা বিভক্ত হলেও আমরা আমাদের কর্তব্যটুকু করার চেষ্টা করব। এ সেকশন অফ পিপল, সবটা সম্ভব হলো না, কিন্তু একটা বড় অংশের মানুষ কিন্তু এই কর্তব্য পালন করেছেন, যেটা আমরা 1977 সালের নির্বাচনে দেখেছিলাম যে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সব মানুষের জোট তাকে হারিয়ে দিল। তার কারণ বিরোধীরা তখন মানে অনেক রাজ্যেই তারা ছন্নছাড়া ছিলেন। পশ্চিমবঙ্গেই তো সিপিআইএম এর যে রেজাল্ট হয়েছিল অভাবনীয়, সিপিআইএম এর ওই শক্তি ছিল না, কিন্তু মানুষ তাকে ঢেলে ভোট দিল যে তারা কংগ্রেসকে সরাবে বলে। ফলে একটা নতুন প্রবণতা তৈরি হলো, এবং একদলীয় শাসন যেটা ভারতবর্ষে মনে করা হচ্ছিল ইনডিসপেন্সিবল, একদলীয় শাসনই হবে এবং সেটা বিজেপির শাসন হবে, সেই জায়গাটা কিন্তু ভেঙে দেওয়া গেল। সরকার হয়তো নরেন্দ্র মোদী করবেন, কিন্তু সেটা বিজেপির একা সরকার হবে না। ফলে দাদাগিরির ডানা ছাটা গেল, এটুকুই সংক্ষেপে বলা যায়। ধন্যবাদ অমলদা। আগামী দিনে এখনো অবধি যেহেতু চূড়ান্ত ফলাফল আসেনি, তাই আমাদের চোখ থাকবে ফলাফলের দিকে, সরকার কারা গঠন করে সেদিকেও নজর থাকবে। আপনাদের চোখ থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।